আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এসএসসি 2025 পরীক্ষার্থীর জন্য রসায়ন পদার্থের অবস্থা এবং পদার্থের গঠন সলিউশন নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষা যেহেতু খুবই সন্নিকটে, আমাদের অধ্যায়ের মধ্যে কোন কোন টপিক গুলো আমরা ভালোভাবে করতে হবে এবং এই টপিক গুলো বারবার প্র্যাকটিস করতে হবে সে সম্পর্কে আমরা আলোচনা করব, যেগুলো আমাদের পরীক্ষার মধ্যে অবশ্যই থাকবে। তো বিগত 3-4 বছর প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা সাধারণত যে যে টপিক গুলো বারবার দেখলাম যে পরীক্ষার মধ্যে সৃজনশীলের মধ্যে বোর্ড পরীক্ষায় এসেছিল, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম হচ্ছে পদার্থের অবস্থা। পদার্থের অবস্থার মধ্যে আমাদের কোন কোন টপিক গুলো করতে হবে? কণার গতিতত্ত্ব, এই টপিকটা করতে হবে আমাদের একটু মাস। কণার গতিতত্ত্ব বলতে হচ্ছে যে কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়। তো কঠিন থেকে তরল, তরল থেকে বায়বীয়, তাদের যে বৈশিষ্ট্যগুলো কেমন থাকে, কঠিন অবস্থায় একটা পদার্থের বৈশিষ্ট্য কেমন, তারপর তরল অবস্থায় একটা পদার্থের বৈশিষ্ট্য কেমন, বায়বীয় অবস্থায় পদার্থের বৈশিষ্ট্য কেমন, সেই সম্পর্কে সুন্দরভাবে ডিটেলস আলোচনা করতে হবে। আমরা জানি কঠিন অবস্থা আণবিক শক্তি সবচেয়ে বেশি থাকে, তারপর তরল অবস্থা থাকে, তারপরে গ্যাসীয় অবস্থা থাকে। কেন আণবিক শক্তি সবচেয়ে বেশি থাকে সেই সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করলে তোমাদেরকে স্যাররা নাম্বার দেবে, ঠিক আছে? তো এইখানে আমাদের 2 নম্বর হচ্ছে বের, এটা আমাদের কয়ের মধ্যে আসতে পারে বা ক্ষয়ের মধ্যে আসতে পারে। যে বের বলতে কি বোঝায়? আমরা জানি বের হচ্ছে যে স্বতঃস্ফূর্ত ভাবে, মানে কোনো মাধ্যম কঠিন হোক, তরল হোক, বায়বীয় হোক, স্বতঃস্ফূর্ত ভাবে সমভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে প্রক্রিয়াটিকে বলা হয় বেপন করা। তারপর নিশ্চয় এটা আমাদের ইম্পর্টেন্ট, সবাই জানা। আর গলন ও স্ফটন। গলন, কঠিনকে যদি আমরা তাপ প্রদান করা হয় সেটা গলনে রূপান্তরিত হয়, এবং গলন আর হচ্ছে যে তোমার তরল পদার্থকে যখন তাপ প্রদান করা হয় তখন এটা গ্যাসীয় অবস্থান চলে যায়, সেটা হচ্ছে স্ফটন। তো গলন ও স্ফটন সম্পর্কে তোমরা ভালোভাবে জানবে এবং শিখবে। তারপর হচ্ছে যে আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস। আমাদের এখান থেকে যদি প্রশ্ন করা হয়, 2 নম্বরে আমাদের এই জিনিসগুলো দিয়ে দিতে পারে। বরফের তাপ প্রদানের লেখচিত্র। আমরা বরফের তাপ প্রদানের লেখচিত্র, বরফের লেখচিত্র কিভাবে অঙ্কন করা হয় ওইটা ভালো করে শিখবা। আর একটা হচ্ছে জলীয় বাষ্প শীতলকরণের লেখচিত্র। জলীয় বাষ্প মানে উপর থেকে একটা বস্তুকে যখন তোমার হচ্ছে ঠান্ডা করা হবে, মানে গ্যাসীয় অবস্থা থেকে যখন ঠান্ডা করার প্রক্রিয়াটা হচ্ছে শীতলকরণ। জলীয় বাষ্প শীতলকরণের লেখচিত্র। আর হচ্ছে ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কি? ঊর্ধ্বপাতন হচ্ছে কোন একটা বস্তু কঠিনের থেকে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি যখন এটা বাষ্পে রূপান্তরিত হয় সেটাকে ঊর্ধ্বপাতন বলে বা উদ্বায়ী পদার্থ বলে। তো এই সম্পর্কে ডিটেলস ধারণা রাখবেন। তো এখান থেকে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কণার গতিতত্ত্ব, এই টপিকটা ভালো করে পড়বা। আর হচ্ছে যে আমাদের যে লেখচিত্র গুলো আছে, বরফের তাপ প্রদানের লেখচিত্র, জলীয় বাষ্প শীতলকরণের লেখচিত্র, এই দুইটা লেখচিত্রের মধ্যে যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। তো এবার হচ্ছে পদার্থের গঠন। অনেক সময় হচ্ছে পদার্থের অবস্থা, পদার্থের গঠন সমন্বয় করে একটা সৃজনশীল করা হয়, আর অনেক সময় হচ্ছে যে এইগুলা থেকে আলাদা আলাদা প্রশ্ন দুইটা দেওয়া হয়। তো এই দুইটা থেকে অবশ্যই মাস্ট একটা থাকবে, সৃজনশীল একটা থাকবে। তো এবার আমরা পদার্থের গঠন সম্পর্কে জানবো। পরমাণু ও অণু, এই শিক্ষা সম্পর্কে একটু ডিটেলস জানা রাখা দরকার, খুবই প্রয়োজন। পরমাণুকে মৌলিক পদার্থের ক্ষুদ্রীভূত কণাকে সাধারণত কি বলা হয়? পরমাণু বলা হয়। আর অণু হচ্ছে যে তোমার মৌলিক পদার্থ সাধারণত কোনো রাসায়নিক বন্ধন আবদ্ধ হয়ে যে নতুন যৌগ গঠন করে সেটাকে অণু বলে আর কি। তো এগুলার একটু সম্পর্কে ধারণা রাখবা। তো মৌলের ল্যাটিন নাম, মৌলের ল্যাটিন নাম, এটা এমসিকিউর মধ্যে বা কোন নম্বর আসবে মাস্টলি। এটা কোথায়? আমাদের বইয়ের মধ্যে 3.03। একটা টেবিল আছে, মৌলের ল্যাটিন নাম গুলা শিখে রাখবা। সোডিয়াম আর পটাশিয়াম এর এগুলা ল্যাটিন নাম কি। আর পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, এটা সম্পর্কে একটু ধারণা রাখবা। পারমাণবিক সংখ্যা আমরা জানি, হ্যাঁ, পর্যায় সারণের যে ধারাবাহিক ভাবে যে ইলেকট্রন গুলো আছে ওইগুলারে আমরা সাধারণত কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা গ্রুপ হচ্ছে 3টা। পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা হয়, পারমাণবিক সংখ্যাকে ইলেকট্রন সংখ্যা বলা হয়। আর হচ্ছে ভর সংখ্যা। একটা মৌলের ভর কিভাবে আমরা নির্ণয় করবো? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার মাধ্যমে আমরা ভর সংখ্যা নির্ণয় করতে পারি। এটা সম্পর্কে তোমরা ধারণা রাখবে যে এটা এমসিকিউ তো আমাদের ভর সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, বা প্রোটন সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, বা পারমাণবিক সংখ্যা কি সংখ্যা বলে আমাদেরকে প্রশ্ন দিয়ে দিতে পারে। পারমাণবিক সংখ্যা কি সংখ্যা বলে, প্রোটন সংখ্যা বলে, ইলেকট্রন সংখ্যা বলে। আর হচ্ছে মাস্ট দিয়ে, এটা তো ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একেবারে হচ্ছে যে বইয়ের এই টপিকের রাধারপুর পরমাণু আর হচ্ছে বড় পরমাণু মডেল প্রকাশিত করে ফেলবে। তো এখান থেকে আমাদেরকে কি ঘ এবং ঘর মধ্যে আসবে রাধারপুর পরমাণু সীমাবদ্ধতা, তার গুণগুলো, তার সাফল্য, বড় পরমাণু মডেলের সীমাবদ্ধতা, তার গুণগুলো বা সাফল্য যেগুলো আছে সব মুখস্থ করতে হবে। আর বড় পরমাণু মডেল বলে কৌণিক ভরবেগের যে সূত্রটা আছে আমরা ওই সূত্রটা মুখস্থ করে অঙ্কগুলা ম্যাথ গুলা সলভ করার চেষ্টা করবো কৌণিক ভরবেগের, ঠিক আছে?
আর উপশক্তি স্তরের ধারণা, উপশক্তি স্তর কোনগুলো আমরা জানি, উপশক্তি স্তর হচ্ছে এস পি ডি এফ। তো এস পি ডি এফ এগুলার অরবিটালের যে ধারণা, এস পি ডি এফ উপশক্তি স্তরের ধারণা খুব সুন্দরভাবে তোমাদের বইয়ের মধ্যে আছে, শিখে ফেলবা। ইলেকট্রন বিন্যাসের নীতি, তো ইলেকট্রন বিন্যাসের নীতি সম্পর্কে এটা তো অবশ্যই মাস্টলি পড়বে, এটা পরীক্ষার মধ্যে আসবে, যেগুলো আছে সেগুলো স্যারে স্টার মার্ক দিয়ে রাখছে। ইলেকট্রন বিন্যাসের নীতি হচ্ছে আমরা জানি পরমাণু সাধারণত কি, হ্যাঁ, যেটার মধ্যে হচ্ছে শক্তি কম ওটার মধ্যে আগে ইলেকট্রন প্রবেশ করে, আর যেটার মধ্যে শক্তি বেশি ওটার মধ্যে পরে ইলেকট্রন প্রবেশ করে। তো ইলেকট্রোবিন্যাস যে ভালো করে বই থেকে পড়বা বা গাইড থেকে পড়বা, যেখানে পারো ইলেকট্রোবিন্যাসের নীতিটা ভালো করে শেখার পরে এখানে পটাশিয়ামের যে, যদি বলা হয় পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করে 3d অরবিটালে না গিয়ে 4s অরবিটালে কেন যায়, তখন ওটা ব্যাখ্যা দিতে পারবো। পটাশিয়াম, ক্যালসিয়াম, স্কেডিয়াম, টাইটেনিয়াম এখানের মধ্যে আমাদের ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী সবগুলা ইলেকট্রন বিন্যাস করা হয়। ইলেকট্রন বিন্যাসের নীতি অনুযায়ী এগুলা সবগুলা মূল্যে 60টা মূল্য আছে, 60টা মূল্য ইলেকট্রন বিন্যাস করে ইলেকট্রন বিন্যাসের নীতি ব্যাখ্যা প্রদান করবে আর কি। তো এই 60টা মূল থেকে যে কোনো একটা যদি পরীক্ষায় আসে, বেশিরভাগ পটাশিয়াম আসে, বেশিরভাগই পটাশিয়াম দেওয়া থাকে। তো আমি এই তিনটা মূল্য রেখে দিলাম যাতে বিভ্রান্তি না করতে হয়। তারপর ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কপার এবং ক্রোমিয়াম। কপার এবং ক্রোমিয়াম এই দুটার মধ্যে আসবে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম, মানে ইলেকট্রন বিন্যাস অর্ধপূর্ণ হতে চায় বা পরিপূর্ণ হতে চায়, ওটা সম্পর্কে ভালোভাবে পড়বা। আর মূলের গড় আপেক্ষিক ভর নির্ণয়, তো আমাদের এই টপিক তো অনেক ইম্পর্টেন্ট, অঙ্ক দেওয়া থাকে মূলের গড় আপেক্ষিক ভর নির্ণয়, অঙ্কগুলা বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা যদি এই 2 অধ্যায়ে যতগুলো টপিক স্যার এখানে লিখে দিয়েছি সবগুলো টপিক যদি ভালোভাবে পড়তে পারো, ইনশাআল্লাহ তোমাদের এই দুটো অধ্যায় থেকে যেভাবে প্রশ্ন করা হোক না কেন, তোমরা অবশ্যই এখান থেকে যদি 2টা প্রশ্ন করা হয় 20 মার্ক আনতে পারবা, আর যদি 2টা থেকে একটা প্রশ্ন করা তাহলে 10 মার্ক। আর এই 2টা থেকে অবশ্যই 100% কি প্রশ্ন আসবে, এই 2টা অধ্যায় থেকে 100% প্রশ্ন আসবে। তো তোমাদের বইয়ের সবগুলা টপিক তো আর পড়া তোমাদের পক্ষে সম্ভব না, তো স্যারে হচ্ছে যে তোমাদেরকে যে যে টপিক গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষার মধ্যে আসে ওই টপিক গুলো সমাধান এখানে লিখে দিলাম, এবং এই তো জাস্ট বিশ্লেষণ করলাম, আর তোমরা এই টপিক অনুযায়ী সবগুলো পড়া কভার করে রাখবা, এটাই কামনা করি। তো সবাই সুস্থ থাকা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।